হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইন্টারভিউর জন্য কিছু কোশ্চেন শেয়ার করব। এগুলো অলরেডি শেয়ার করা হয়েছে, তবে এই খাতাটার মধ্যে যতগুলো কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। সাথে একটা জিনিস জানিয়ে দিই যে তোমাদের পিডিএফ যাদের লাগবে, যারা আমার এই চ্যানেলের মধ্যে বিশেষ করে ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো দেখছো এবং দেখে মনে হচ্ছে যে এগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তাদের জন্য পিডিএফগুলো শেয়ার করব। তোমরা চাইলে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো যাই হোক, কয়েকটা পেজ আছে, এই পেজগুলো তোমাদের শেয়ার করব। কী কী কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে একটু আলোচনা করব। তোমরা তো এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, তবে কী কী কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে একটু আলোচনা করে নিই। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে তোমাদের যদি পিডিএফ লাগে অবশ্যই তোমরা SMS করবে, তোমাদের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এখানে লেখা আছে ICU ওয়ার্ডে কোন কোন পেশেন্ট থাকে, এরকম কোশ্চেন করে। যারা ICU ওয়ার্ডে কাজ করো তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কী কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে ICU ওয়ার্ডে কোন কোন পেশেন্ট থাকে বা দেখা যায়। তো ICU ওয়ার্ডে যেহেতু এটা একটা ক্রিটিক্যাল ওয়ার্ড, ঠিক আছে, এই ওয়ার্ডে কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টগুলো থাকবে। তাহলে কোন কোন পেশেন্ট তোমরা দেখতে পাবে, সেই জন্য আমি এখানে লিখেছিলাম। দেখো নিচে একটা কিভাবে তোমরা এটাকে ভালো করে পড়বে। একটা হচ্ছে সার্জারি পেশেন্ট ICU ওয়ার্ডে থাকে, অ্যাক্সিডেন্ট কেস যেগুলো খুব ইনজুরি হয়েছে সেইগুলো ICU ওয়ার্ডে শিফট হয়, ইনফেকশনের মাত্রা বেড়ে গেলে তখন ICU ওয়ার্ডে শিফট করে, ব্রিথিং প্রবলেম, যে পেশেন্টের ব্রিথিং প্রবলেম হয় সেই পেশেন্টকেও ICU ওয়ার্ডে রাখে, ঠিক আছে? তো এইসব পেশেন্টকে ICU ওয়ার্ডে কিন্তু শিফট করা হয়। নিউরো, হার্ট পেশেন্ট, COPD পেশেন্ট, তারপরে হচ্ছে কি গ্যাস্ট্রো, নেফ্রো, অর্থ ওয়ার্ডেই থাকবে, তবে যদি খুব খারাপ হয় কন্ডিশন তখন কিন্তু ICU ওয়ার্ডে শিফট করে। তো এই কোশ্চেনগুলো কীভাবে তোমরা মেনটেন করবে এটাই তোমাদেরকে জানিয়ে দিই। যদি বলে ICU ওয়ার্ডে কোন কোন পেশেন্ট দেখা যায়, তাহলে তোমাদের মাথার মধ্যে সর্বপ্রথম আসবে সার্জারি পেশেন্ট। তো কিছু তোমাদের সার্জারি পেশেন্ট সম্পর্কে জানতে হবে কী কী সার্জারি পেশেন্ট ICU ওয়ার্ডে থাকতে পারে। অ্যাক্সিডেন্ট পেশেন্টগুলো, সেই অ্যাক্সিডেন্ট পেশেন্টের সম্পর্কে জানতে হবে, এখান থেকেও কোশ্চেন করতে পারে। ইনফেকশন সম্পর্কে জানতে হবে, কোন পেশেন্টের কতটা ইনফেকশন হলে, কী কী ইনফেকশন হলে সেই ICU ওয়ার্ডে শিফট করে, এগুলো পেশেন্ট সম্পর্কে জানতে হবে। ব্রিথিং প্রবলেম দেখবে, এগুলো যদি জানো তাহলে অ্যান্সার দিতে খুব সুবিধা হয়। আগে থেকে যদি জেনে যাও কোন কোন পেশেন্ট থাকে, সেই পেশেন্টের ট্রিটমেন্ট সম্পর্কে যদি জেনে যাও, মেডিসিন কী কী প্রোভাইড করা হয়, কী কী কেয়ার দেওয়া হয়। দেখো ICU ওয়ার্ডে বেড শোর কিন্তু খুব ইম্পর্টেন্ট। ICU ওয়ার্ডে মনিটর সম্পর্কে, ভেন্টিলেশন সম্পর্কে এগুলো কিন্তু জানতে হবে। তো তোমরা ভালো করে দেখে নেবে, যখন তোমরা পিডিএফ পেয়ে যাবে এখানে তোমরা ভালো করে এটাকে নোট করে নেবে। এ হচ্ছে ICU পেশেন্ট, ঠিক আছে, কী কী পেশেন্ট দেখা যায়। এবার যদি কোশ্চিন করে, আমি একটা জিনিস এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, মন দিয়ে শুনবে। কোশ্চিন করেছে এটা, তাই আমি এখানে লিখেছি। কোনো পেশেন্টকে ইন্টুবেশন করার আগে, দেখো একটা পেশেন্টকে ইন্টুবেশন করার আগে, ইন্টুবেট যদি করো তার করার আগে কী কী লাগে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? আমি এখানে লিখেছি কী কী লাগে, এগুলো তোমরা দেখে নেবে। তারপর হচ্ছে ইন্টুবেশন করার পরও একটা আগে প্রিপারেশন আর একটা পরে, যেটা হচ্ছে পোস্ট ইন্টুবেশন। ধরুন ইন্টুবেশন হয়ে গেল পেশেন্ট ঠিকঠাকই, তারপরে যে আমাদের কী কী মেনটেন করতে হবে সেগুলো কিন্তু ওটা কিন্তু পোস্টের মধ্যে পড়ে যাচ্ছে। তো দুটো তোমাদেরকে জানতে হবে, দুটোই জানতে হবে, প্রি এবং পোস্ট, মাথায় রাখবে। তাহলে দেখবে কোশ্চেনের অ্যান্সার দিতে এতটা ইজি হয়ে যাবে, তখন কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এইভাবে জানতে হয়।
আমরা যখন একটা ক্রিটিক্যাল পেশেন্ট সম্পর্কে জানবো, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেইভাবে নোটটা তৈরি করবে। কী কী পেশেন্ট দেখতে পাই, সেই পেশেন্টের ট্রিটমেন্ট সম্পর্কে, সেই পেশেন্টের কেয়ার সম্পর্কে, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে জানতে হবে। আর যদি কোনো পেশেন্ট ইন্টুবেশন হয়, তাহলে সেই পেশেন্টের কী কী লাগে করার সময়, আর পোস্টে কী কী লাগে সেটা তোমাদেরকে জানতে হবে। তো এই হচ্ছে ফার্স্ট পেজ। এবার পরের পেজে চলে যাব। দেখো এখানে কি বলা হচ্ছে, ইন্টুবেশন করার পজিশন, মানে কোন পজিশনে ইন্টুবেশন করা হয়। খুব ইম্পর্টেন্ট, যারা আইসিইউতে কাজ করো তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কোন পজিশন আমরা দিব তারপরে ইন্টুবেট করব। দাঁড়িয়ে তো করতে পারবো না, বসিয়ে তো করতে পারবো না, নিশ্চয়ই তাকে স্নিফিং পজিশনে দিতে হবে, যেন তার যে ট্রাকিয়া, ল্যারিংস সবগুলো যেন একই লাইনে বরাবর থাকে, তারপর না দেখতে পাবে। তো পজিশন সম্পর্কে তোমাকে জানতে হবে, সেই জন্য আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো, নেম অফ দ্য ইমার্জেন্সি ড্রাগ ইউজ ইন দ্য আইসিইউ। আইসিইউ মানে হচ্ছে আইসিইউ ওয়ার্ডে কোন কোন ড্রাগ, কোন কোন ইমার্জেন্সি ড্রাগ ইউজ হয়। আমি কয়েকটা নাম দিয়েছি, এর থেকেও আরও আছে, তোমরা দেখে নেবে। এমন না যে এই কটা ড্রাগই শুধু ইউজ হয়, অনেক অনেক হসপিটালে এর থেকে বেশিও ইউজ করে। তো আইসিইউ ওয়ার্ডে কোন কোন ইমার্জেন্সি ড্রাগ ইউজ হয়, যেগুলো তোমাদের ইজি মনে হবে বা তোমাদের মনে রাখার যেগুলো সক্ষম, সেগুলো তোমরা কয়েকটা ড্রাগ সম্পর্কে জেনে যাবে। যেমন হচ্ছে এড্রিনালিন, অ্যাট্রোপিন, নর অ্যাড্রিনালিন, ক্যালসিয়াম গ্লুকোনেট, যেগুলো দেখো এগুলো খুব সহজ মনে রাখার জন্য। ক্রিটিক্যাল নামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, সেগুলো কিন্তু ইন্টারভিউর সময় ভুলে যাবে। সেখানে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে ইমার্জেন্সি ড্রাগ সম্পর্কে, কয়েকটা নাম জানতে চাইবে। বলবে না যে এই ড্রাগটা কী কাজে লাগে, ওই ড্রাগটা কি, তোমাকে কয়েকটা ড্রাগ সম্পর্কে বলতে বলবে, যে কয়েকটা ড্রাগের নাম বলো। তার জন্য বলবো যে তোমরা কয়েকটা ড্রাগ এমনভাবে মুখস্থ করো যেন যে কোনো সময় তোমরা বলতে পারো, ঠিক আছে। পরেরটা দেখো, আম্বু স্ট্যান্ডের কাজ কি। আম্বু, AMBU, কাজটা কি? যেহেতু এটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিথিং ইউনিট, এটার কাজ কি? এটার কাজ মানে কি? এটার কাজ হচ্ছে এয়ার মাস্ক ব্যাগ ইউনিট। যেহেতু এটার কাজ কি, যে আমরা আর্টিফিশিয়ালভাবে আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করা, ঠিক আছে, এয়ার প্রোভাইড করা। তো এই কাজটা তোমরা জেনে যাবে। পেজ অনেকগুলো আছে, তাই আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট কোশ্চেনগুলো আলোচনা করছি। এখন আমি ডিটেলসে বলতে গেলে মোটামুটি পেজ 50টার কাছাকাছি আছে। এগুলো যদি আমি ডিটেলসে বলি তাহলে কিন্তু পুরো পেজগুলো কভার হবে না। তো আমি জাস্ট কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করব, অ্যান্সারগুলো তো দেওয়াই আছে, তোমরা দেখে নিবে। আর এটার PDF তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। PDF আমি সব PDF তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে। তো চলো পরেরটা দেখে নিই। হোয়াট আর দ্য রাইট অফ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, মানে যে আমাদের যে রাইট আছে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনে, সেগুলো রাইটগুলো জানবে। রাইট পেশেন্ট, রাইট মেডিকেশন, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, ঠিক আছে, রাইট পেশেন্ট এডুকেশন। তো এগুলো সম্পর্কে জানবে। আমি বারবার বলছি, এটা শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে না, এটা চাকরি পাওয়ার পরেও তোমাদের কাজে লাগবে। তাই এটা VVI মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো তোমাদের কাজে লাগবে চাকরি পাওয়ার পরেও, সেটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম। এবার চলে আসি পরের কোশ্চেনে। কি বলেছে, দ্য ডিফারেন্ট টাইপ অফ ইনসুলিন। দেখো অনেক রকমের ইনসুলিন আছে, যেমন হচ্ছে র্যাপিড ইনসুলিন, শর্ট একটা আছে শর্ট অ্যাক্টিং, র্যাপিড অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট লং অ্যাক্টিং। তো এই ডিফারেন্ট টাইপ অফ ইনসুলিনগুলো দেখে নেবে, কত রকমের ইনসুলিন আছে, লং অ্যাক্টিং ইনসুলিন কোনটাকে বলে, র্যাপিড ইনসুলিন কোনটাকে বলে, শর্ট ইনসুলিন কোনটাকে বলে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোনটাকে বলে। এগুলো কিন্তু তোমরা নেটে সার্চ করে সুন্দরভাবে নোটগুলো তৈরি করে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাই। দেখো আমি এখানে লিখেছি সাইড অফ পালস ইন দ্য বডি, খুব ইম্পর্টেন্ট। এটা চাকরি পাওয়ার পরেও
কোশ্চিন করে। এই যে পালসের যে সাইডগুলো, কোন কোন জায়গায় আমরা পালস চেক করতে পারবো, সেগুলোর নামগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, সেই নামগুলো মুখস্থ করে রাখতে হবে। সাইড অফ পালস নেটে সার্চ করবে, সেখানে দেখবে সুন্দরভাবে একটা ছবি দেওয়া আছে এবং তার সাথে সাথে এই নামগুলো দেওয়া আছে। তাহলে তোমাদের ইজি হয়ে যাবে কোন জায়গায় কোন পালস দেখা হয়। ঠিক আছে, তাহলে সাইড অফ পালস তোমরা দেখে নিবে। পরের কোশ্চিনটা দেখে নাও। পরের কোশ্চিন কি বলেছে, সাকশন সম্পর্কে কোশ্চিন থাকতে পারে। ঠিক আছে, সাকশন, আমরা যে সাকশন করি, বিশেষ করে তো আইসি ওয়ার্ডের সাকশন করতেই হয়। সাকশন সম্পর্কে, যেমন সাকশন করার টাইম কত সময় ধরে করা হয়, মানে আমরা যে সাকশনিং করব পেশেন্টকে, তো যে সাকশন ক্যাথেটারটা আমরা ইনসার্ট করব কত সময় ধরে আমরা করতে পারবো। এখানে বলছে মোর দ্যান 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের বেশি আমরা কিন্তু করতে পারবো না। 10 সেকেন্ডের বেশি আমরা কিন্তু তার আগে কিন্তু তুলে নিতে হবে। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সাকশনের ফলে কি হয়, এই যে আমরা 10 সেকেন্ডের বেশি ধরনের সাকশন ক্যাথেটার ঢুকিয়ে দিয়ে করেই যাচ্ছে, এর ফলে কিন্তু কি হতে পারে, কি ক্ষতিটা হতে পারে বেশি যদি হয়ে যায়। কোশ্চেনটা এরকম করতে পারে। দেখো ডিগ্রিজ O2 স্যাচুরেশন লেভেলটা কিন্তু কমে যাবে। তারপরে যে হার্ট রেট কমে যাবে। এগুলো কিন্তু আমাদের সাকশনের ফলে কিন্তু হয়ে থাকে, যদি আমরা ঠিকমতো সাকশন করতে না জানি। কত সময় ধরে আমাদের সাকশন ক্যাথেটারটা নিচে ইনসার্ট করতে পারবো সেগুলো যদি না জানি, তাহলে তার ফলে আমাদের যে ইফেক্টগুলো পড়ে সেগুলো হচ্ছে স্যাচুরেশন কমে যাবে, হার্ট রেট কমে যায় পেশেন্টের। ঠিক আছে, তো এই হচ্ছে সাকশনের ফলে কি হয়। পরেরটা দেখে নাও, হোয়াট আর দ্য হাই রিস্ক মেডিকেশন। একটা তো আমরা ইমার্জেন্সি ড্রাগ সম্পর্কে জানলাম, আর একটা আমরা হাই রিস্ক মেডিকেশন, খুব হাই রিস্ক। ইনসুলিন, পটাশিয়াম ক্লোরাইড, এগুলো যদি দেওয়া যায় ঠিকমতো বা অ্যাডভাইস ছাড়া যদি দেওয়া যায়, ডোজ ছাড়া যদি দেওয়া যায়, তো ডোজ সম্পর্কে জানলে না, রুট সম্পর্কে জানলে না, একটা পেশেন্ট কিন্তু মারা যেতে পারে। খুব হাই রিস্ক মেডিকেশন এগুলো। ইনসুলিন, পটাশিয়াম ক্লোরাইড, হ্যাপারিন, 25% ডেক্সট্রোজ, জেন্টামাইসিন, তো এগুলো খুব হাই রিস্ক মেডিকেশন এগুলো। এবার চলে আসছি জিসিএস ফুল ফর্ম কি। জিসিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্লাসগো কমা স্কেল। দেখো এখানে বলা আছে গ্লাসগো কমা স্কেল, GLASGOWCOMA স্কেল SCALE। ঠিক আছে, তো এই হচ্ছে জিসিএস ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট জিসিএস স্কেল কত, হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট জিসিএস স্কেল কত। হাইয়েস্ট কত হচ্ছে 15, মানে 15, মানে জিসিএস স্কেল তো আমরা 15ই জানি, টোটাল স্কোর হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 জিসিএস 15। লোয়েস্ট কত হবে, লোয়েস্ট হচ্ছে 3, তো হাইয়েস্ট হচ্ছে 15 আর লোয়েস্ট হচ্ছে 3। এবিজি সম্পর্কে তোমাদের জানতে হবে। আর্টারি ব্লাড গ্যাস, এটা ফুল ফর্ম বলতে পারে। আবগার স্কোর সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আবগার স্কোরের ফুল ফর্ম জানতে হবে। তারপর হচ্ছে লং টাইম কি বেড রেস্ট পেশেন্টকে কীভাবে কেয়ার করবে। আচ্ছা, লং টাইম বেড রেস্ট থাকে, তো লং টাইম বেড রেস্ট থাকার ফলে পেশেন্টের কী হতে পারে, ব্যাড শোর হতে পারে। ঠিক আছে, তার ট্রিটমেন্ট কি, দেখো ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে ইয়ার বেড। যদি যখনই একটা পেশেন্ট লং টাইম বেড রেস্ট হবে, তার কিন্তু ইয়ার বেড রেস্ট রাখবে। তার পজিশনিং কিন্তু চেঞ্জ অফ দ্য পজিশন। অক্সিজেন থেরাপিও দিতে হবে, যদি সেই ব্যাডশোর দেখে আমাদের অক্সিজেন থেরাপি দিব কতটা ডিগ্রি ব্যাডশোর আছে। তো আমাদের কোশ্চেন যদি করে
লং টাইম বেড রেস্ট পেশেন্টকে কীভাবে কেয়ার করবে সেই রকম একটা কোশ্চেন করবে। এটাকে তোমরা বেডশোর পেশেন্ট কেয়ার অফ বেডশোর পেশেন্ট এভাবে কোশ্চেন করতে পারে। তো তোমরা এই বেডশোর সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেবো, এই পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে বেডশোর পেশেন্টের ম্যানেজমেন্ট সম্পর্কে, এখানে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো নেক্সট কোশ্চেনটে যাওয়া যাক। আচ্ছা, এখানে লেবার ওয়ার্ড রিলেটেড কোশ্চেন চলে আসলাম, কিছু লেবার ওয়ার্ড সম্পর্কে। যাই হোক, আজকের যে ভিডিওটা আজকে কিন্তু মিক্স সব কিছু মিলিয়ে আজকে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড সম্পর্কে না, সবগুলো মিলিয়ে। আমি এগুলো তোমাদের আগেও শেয়ার করেছি। তো যেহেতু এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কিন্তু কী কী কোশ্চেন কীভাবে কোশ্চেন করতে পারে, এক একটা কোশ্চেন আলাদা আলাদাভাবে করতে পারে, তার জন্য এটা বিশেষ করে আলোচনা করা। তো আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তোমরা চাইলে ভিডিওটা ফুল দেখতে পারো। ভিডিওটা লং হতে পারে, কিন্তু তোমাদের জন্য যেহেতু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, শর্ট ভিডিও দেখে কোনো লাভ নেই, পুরো ভিডিও দেখো। হয়তো ভিডিওগুলো ডাউনলোড করে নাও, যখন তোমাদের সময় হবে তখন তোমরা এই ভিডিওগুলো দেখবে, নোট করবে। বুঝতে না পারলে তোমরা কোশ্চেন করবে, SMS করবে, হোয়াটসঅ্যাপে আছে, সব জায়গায় তোমরা তো ওপেন, তোমাদের জন্য ওপেন। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে এখানে কমেন্টও করতে পারো, খুব ইমার্জেন্সি হলে তোমরা ফোন করতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবে। এই 2 থেকে 3 মিনিট দেখে কিন্তু কোনো কিছু কিন্তু বুঝতে পারবে না। দেখো 2 থেকে 3 মিনিট তোমরা দেখবে, পরের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে পারে, যেগুলো তোমরা দেখছো না। কথায় যে কোন কোশ্চেন আলোচনা করবো ইম্পর্টেন্ট বলা যাচ্ছে না। ফার্স্টে তোমাকে ভালো নাও লাগতে পারে, তোমার কাছে সেগুলো কোশ্চেন জানা থাকতে পারে, বাট পিছন দিকের কোশ্চেনগুলো বা পিছনের যে তোমরা দেখছো না, ভিডিওটা ফুল দেখছো না, সেখানে নতুন নতুন কোশ্চেন আলোচনা করছি। তো আমি বলবো, আমি একটাই রিকোয়েস্ট করবো, ফুল ভিডিওটা দেখবে। তোমাদের জন্য কোথাও না কোথাও ভালো লাগবে, কোথাও না কোথাও তোমাদের জন্য যেগুলো তোমরা চাইছো যে এগুলো কোশ্চেন শেয়ার করা হোক, সেগুলো কোশ্চেন কিন্তু অলরেডি আলোচনা করা হচ্ছে। তোমরা প্রথমের দিকে কিছুটা ভিডিও দেখছো, তারপরে কিন্তু আর দেখছো না। তো এইরকম করলে কিন্তু বুঝতে পারবে না কিছু, ঠিক আছে? তো চলো নতুন কোশ্চেনে আলোচনা করি। বলেছে কোন কোন মেডিসিন লেবার ওয়ার্ড দেখতে পাওয়া যায়, লেবার ওয়ার্ডে দেখতে পাওয়া যায়। শুনো, লেবার ওয়ার্ডে যে ফার্স্ট আমি যদি বলি ইঞ্জেকশনের সম্পর্কে, ইঞ্জেকশন অক্সিটোসিন, ঠিক আছে? অক্সিটোসিন, ইঞ্জেকশন অক্সিটোসিন তোমরা পাবে। তারপরে পাবে কি মেথারজিন, ইঞ্জেকশন মেথারজিন, এগুলো কিন্তু লেবার ওয়ার্ডে কিন্তু থাকে। মেথারজিন তোমরা পাবে, ইঞ্জেকশন মেথারজিন। তারপর কি পাবে? ইঞ্জেকশন কার্বোপোস্ট পাবে, কার্বোপ্রোস্ট, তাহলে ইঞ্জেকশন কার্বোপ্রোস্ট পাবে। ট্যাবলেট পাবে, ট্যাবলেট কি মিসো পাবে, মিসোপ্রস্টল ট্যাবলেট পাবে। তোমরা পাবে ইমার্জেন্সি মেডিসিন, তো তোমরা জানলে সেগুলো পাবে। ইমার্জেন্সি ট্রে থাকে, যেমন অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, ক্যালসিয়াম গ্লুকোনেট, তারপর হচ্ছে ডোপামাইন, ঠিক আছে? এগুলো তোমরা পাবে। ডেক্সোমেথাজন, হাইড্রোকর্টিজম, এগুলো কিন্তু ইমার্জেন্সি ট্রের মধ্যে পাবে। তো অনেক মেডিসিন আছে, কয়েকটা মেডিসিন তোমরা জেনে রাখো। তারপর হচ্ছে ইঞ্জেকশন পজ পাবে, ঠিক আছে? তো কয়েকটা মেডিসিন সম্পর্কে তোমরা জানলেই বাস, আরও আছে। তো এবার চলে আসি নেক্সট কোশ্চিনে, ট্রু লেবার অ্যান্ড ফলস লেবার। এটা তো কোশ্চিন করেই থাকে, ট্রু লেবার অ্যান্ড ফলস লেবার। এবার কয়েকটা কোশ্চিন সম্পর্কে তোমাদেরকে শুধু জানিয়ে দিই। ট্রু লেবার, এখানে হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার, এগুলো কোশ্চিন তোমরা দেখে নেবে, এগুলো আমি আলোচনা করেছি নেক্সট ভিডিওগুলোতে। ট্রু লেবার কাকে বলে, কখন আমরা ট্রু লেবার বলবো, কখন ফলস লেবার, ঠিক আছে? ট্রু লেবারের ক্ষেত্রে কি ব্যাক পেন, অ্যাবডোমিনাল পেনের সাথে সাথে ব্যাক পেন থাকবে, আর ফলস লেবারের সাথে সাথে শুধুমাত্র অ্যাবডোমিনাল পেনেই থাকবে। তো যেহেতু আমি ট্রু লেবার এবং ফলস লেবার সম্পর্কে ভিডিও বানিয়ে ফেলেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। কোথায় পাবে এগুলো? এই লেবার ওয়ার্ডস সম্পর্কে কোশ্চেনগুলো কোথায় পাবে? তোমরা সার্চ করবে বা তোমরা আমার চ্যানেলের মধ্যে যে যাবে, সেখানে দেখবে লেবার গাইনো অ্যান্ড ওবিজি সম্পর্কে যে একটা ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। ফার্স্ট স্টেজ অফ লেবার কাকে বলে সেখানেও পাবে, ফার্স্ট স্টেজ আমরা কখন বলবো, এবং ফার্স্ট স্টেজে
মায়ের কী কী কন্ডিশন আমরা চেক করব, কোশ্চেন করতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে। ফার্স্ট স্টেজ অফ লেবার কখন, ওয়ান সাইড অফ দ্য লেবার মানে হচ্ছে ওয়ান সাইড অফ দ্য লেবার টু কখন ফুল সার্ভিক্স ডাইলেশন পর্যন্ত, সার্ভিক্সটাতে ফুল ডাইলেশন মানে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার। তাহলে হচ্ছে ওয়ান সাইড অফ দ্য লেবার টু ফুল সার্ভিক ডাইলেশন, এখান থেকে আমরা ফার্স্ট স্টেজ বলবো। সেকেন্ড স্টেজ কিন্তু ওই সেই ফুল সার্ভিক ডাইলেশন থেকে বেবি আউটকাম পর্যন্ত সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ বেবি আউটকাম থেকে প্লেজেন্ট আউটকাম থেকে আমরা থার্ড স্টেজ বলবো। এই যে স্টেপগুলো এগুলো তোমাদেরকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। পরেরটা দেখো কি কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাপেচার মানে ফিটাল হার্ট রেট বিটুইন দ্য কন্ট্রাকশন, ঠিক আছে, বিটুইন দ্য কন্ট্রাকশন, একটা কন্ট্রাকশনের সময় কিন্তু হার্ট রেট কি হয়ে যায়, এখানে বিটুইন দ্য কন্ট্রাকশনের সময় একটা দিয়েছে আর একটা হচ্ছে নর্মাল হার্ট রেট। তো তোমরা নর্মাল হার্ট রেট সম্পর্কে জানবে 120 থেকে 160 মানে 120 থেকে 160 বিট পার মিনিট। এবার চলে আসে সেকেন্ড স্টেজ, আমি বললাম না আগেও সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ, থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ, এগুলো তোমাদের কাকে বলে, হোয়াট ইজ ফার্স্ট স্টেজ, ডিফিনেশন অফ ফার্স্ট স্টেজ, এগুলো কিন্তু জানতে হবে। চলে আসি ডপলার সম্পর্কে। দেখো দ্য ডপলার টেকনিক ক্যান আইডেন্টিফাই ফিটাল হার্ট রেট, কখন আমাদের ডপলার টেকনিক দিয়ে ফিটাল হার্ট রেটটা, হার্টের সাউন্ড শুনতে পাবো, কখন কখন দেখো 10 থেকে 12 উইক মানে হচ্ছে 10 থেকে 12 উইক অফ দ্য জেস্টেশনাল এজ, 10 থেকে 12 উইক জেস্টেশনাল এজের মধ্যে আমরা যখন ডেলিভারি একটা মা থাকবে তার জেস্টেশনাল এজ 10 থেকে 12 উইক হবে, তখন আমরা যদি ডপলার দিয়ে আমরা হার্ট সাউন্ডটা কিন্তু শুনতে পাবো বাচ্চার। পরের কোশ্চেন দেখো, অ্যাট বার্থ হুইচ ভ্যাকসিন আর গিভেন মানে হওয়ার সাথে সাথে কোন কোন ভ্যাকসিন পায়, একটা হচ্ছে ওপিভি, হ্যাপাটাইটিস বি এবং বিসিজি, এই তিনটা ভ্যাকসিন অ্যাট বার্থের সঙ্গে পায় মানে হওয়ার পরে পরে, বাচ্চা হওয়ার পরে পরে। তো তোমরা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। চলে আসি কালার অফ অ্যামিওটিক ফ্লুইড, অ্যামিওটিক ফ্লুইড সম্পর্কে জানতেই হবে তোমাদের, কালারগুলো, বিশেষ করে কালারগুলো কেন, এটা খুব ইম্পর্টেন্ট যারা লেবার ওয়ার্ডে থাকে তাদের জন্য। এটা থেকে আমরা কি বুঝতে পারবো, বাচ্চার কন্ডিশন, বাচ্চা মানে ফিটাল কন্ডিশন কেমন আছে, ঠিক আছে। যেহেতু একটা ফিটাস অ্যামিওটিক ফ্লুইডের মধ্যে থাকে, তো অ্যামিওটিক ফ্লুইডটা যদি ঠিকঠাক না থাকে বাচ্চাও কিন্তু ঠিকঠাক থাকবে না, মানে ফিটাস ঠিকঠাক থাকবে না। তাহলে আমাদেরকে এর উপর কোশ্চেনগুলো করতে পারে, সেই জন্য এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। অ্যামিওটিক ফ্লুইড যেমন হচ্ছে, যদি আমরা অ্যামিওটিক ফ্লুইড সাদা ক্লিয়ার, সেটাকে ক্লিয়ার বলবো, মানে সি থেকে ক্লিয়ার, তাহলে বাচ্চা ঠিকঠাকই থাকবে। যদি গ্রিন টাইপের আমরা অ্যামিওটিক ফ্লুইড পাই তাহলে হচ্ছে সেটাকে আমরা মেকুনিয়াম বলবো, তাহলে কি বাচ্চা পায়খানা করে দিয়েছে, বাচ্চা সেখানে পায়খানা করে দিয়েছে বলেই তার মেকুনিয়াম স্টার্ট হয়ে গেছে। যদি আমরা ব্লাডি পাই মানে হচ্ছে ব্লাড বার হচ্ছে, তাহলে আমরা ব্লাডি বলবো, বি থেকে ব্লাডি, তাহলে সেখানে জানতে হবে ব্লাডির আবার কালার সম্পর্কে জানতে হবে। ডার্ক কালার হলে সেখানে আমরা জানবো যে আইওডি হয়ে গেছে, আইওডি মানে ইন্ট্রা ইউট্রাইন ডেথ, ঠিক আছে, ইন্ট্রা ইউট্রাইন ফিটাল ডেথ মানে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে। তো এইগুলো অ্যামিওটিক ফ্লুইড থেকে আমরা কিন্তু বাচ্চার বা ফিটাসের কন্ডিশন কিন্তু আমরা জানতে পারবো। তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আবার হচ্ছে গোল্ডেন কালারের একটা আছে, সেটার সম্পর্কে জানতে হবে। তো অ্যামিওটিক ফ্লুইড তোমরা দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন করেই থাকে। এবার চলে আসি নর্মাল ডেলিভারির সময় ট্রেতে কী কী থাকে, নর্মাল ডেলিভারির সময় ট্রেতে কী কী থাকবে নর্মাল ডেলিভারি। নর্মাল যেহেতু বলেছে সেখানে কি থাকবে, আর্টারি থাকবে, ঠিক আছে, সেখানে আর্টারি থাকবে, সেখানে স্পঞ্জ হোল্ডার থাকবে, সেখানে নিডিল হোল্ডার থাকবে, না সরি এখানে নিডিল হোল্ডার এখন আসবে না, এপিজিওটমির ক্ষেত্রে নিডিল হোল্ডার থাকবে। তাহলে আর্টারি, স্পঞ্জ হোল্ডার, কট ক্লেম থাকবে,
যেহেতু বাচ্চার কটটাকে ক্লেম করতে হবে, ঠিক আছে, কট ক্লেম থাকবে, সিজার থাকবে, কটটাকে কাটার জন্য সিজার থাকবে, ঠিক আছে, তারপরে হচ্ছে প্যাড থাকবে, গজ থাকবে, এগুলো কিন্তু থাকবে। তো তোমরা দেখে নিবে কী কী ট্রের মধ্যে কী কী থাকে। অ্যাভারেজ ডিউরিং অফ দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার ইন দ্য প্রাইমি গ্রেভিটার যে ডেলিভারির সময় কতটা, যেহেতু প্রাইমি তার কিন্তু ডেলিভারির সময় বেশি লাগে, যেটা ম্যাক্সিমাম আমরা 12 ঘন্টা ধরে থাকি। 12 ঘন্টা অবধি আমাদের একটা প্রাইমি গ্রেভিটার ক্ষেত্রে টাইম টেবিল লাগে। তো এই কোশ্চেনটা করতে পারে যে প্রাইমি গ্রেভিটা তার লেবারের ডিউরেশন কত, মানে হচ্ছে সময়সীমা কত ঘন্টা অবধি আমরা সেটাকে মনে করব যে প্রায় ঠিকঠাকই চলছে। 12 ঘন্টা যদি পার হয়ে যায় একটা প্রাইমি গ্রেভিটা, তাহলে বুঝতে হবে তার কিন্তু স্টার্ট হয়ে গেছে অবস্ট্রাকটিভ লেবার বা প্রলং লেবার বলে, ঠিক আছে। আর যদি বলে এখানে সেকেন্ড গ্র্যাভিটা বা মাল্টিপল গ্র্যাভিটা, তাদের ক্ষেত্রে কিন্তু হাফ, মানে এটাকে 12-র অর্ধেক কত 6 ঘন্টা, আমাদের ডিউরেশন 6 ঘন্টা। তো এগুলো জানতে হবে। তারপরে পার্টোগ্রাফ সম্পর্কে জানতে হবে, যে প্রাইমি গ্রেভিটার পার্টোগ্রাফ সম্পর্কে জানতে হবে, যে ঘন্টায় কত সেন্টিমিটার অসটা ওপেন হয়। মাল্টিপল গ্র্যাভিটার সম্পর্কে জানতে হবে, যে ঘন্টায় কত সেন্টিমিটার অস ওপেন হয়। এগুলো কোশ্চেন কিন্তু করে, তো তোমরা ভালো করে দেখবে। আর এই যে আমি কথাগুলো বলছি সেগুলো নোট করবে, সেগুলো তোমরা নেটে সার্চ করবে, যদি না পাও আমাকে কোশ্চেন করবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেব। এখানে চলে আসি ইঞ্জেকশন অক্সিটোসিন, যেটাকে সিন্টো বলে, ঠিক আছে। সিন্টো লেবার পেশেন্টকে কেন দেওয়া হয়, সিন্টো কেন দেওয়া হয়, বা ইঞ্জেকশন অক্সিটোসিন কেন দেওয়া হয়? ইউট্রাসের যে কন্ট্রাকশন বাড়ার জন্য কিন্তু অক্সিটোসিন দেওয়া। কন্ট্রাকশন বলতে ইউট্রাসের যে মাসেলটা সেটাকে কন্ট্রাক্ট করার জন্য কিন্তু অক্সিটোসিন দেওয়া হয়। বাচ্চা ডেলিভারি হলো, ইউট্রাসের যে মাসেলটা সেটা যেন কন্ট্রাক্ট থাকে, তার জন্য অক্সিটোসিন দেওয়া হয়। কোনো পেশেন্ট পিপিএইচ হলে কী করে ম্যানেজমেন্ট করবে? আচ্ছা, পিপিএইচ ম্যানেজমেন্ট সম্পর্কে ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করে ম্যানেজমেন্ট অফ দ্য পিপিএইচ পেশেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। আগে কোশ্চেন করতে পারে পিপিএইচ তুমি কি করে বুঝলে পিপিএইচ স্টার্ট হচ্ছে। দেখো 500 যদি নর্মাল ডেলিভারি হয়, 500 ml ব্লাড, এর থেকে বেশি যদি কি ব্লাড লস হয়, তাহলে আমরা ধরে নেব তার পিপিএইচ স্টার্ট হয়েছে। এবার কথা হচ্ছে যে 500 ml কেন এটা মানে নর্মাল ব্লাড আমরা ধরবো কেন, এটাকে নর্মাল ব্লাড ধরবো কেন? 500 ml, এর থেকে বেশি হলে আমরা কেন পিপিএইচ ধরবো, আর এটা কেন আমরা নর্মাল ধরছি? দেখো এই যে 500 ml, এই যে প্লাসেন্টা থাকে, প্লাসেন্টার মধ্যে যদি বলে ব্লাড ভলিউম যদি বলে, তাহলে কিন্তু নর্মাল ব্লাড ভলিউম অফ দ্য প্লাসেন্টা সেটা হচ্ছে 500 ml। তো যেহেতু প্লাসেন্টার মধ্যে 500 ml, সেটা বাইরে হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার থেকে বেশি হলে মানে বুঝতে হবে ভিতরে ইউটেরাসের কোনো প্রবলেম হচ্ছে, বা কোথাও এপি থেকে আসছে, বা ধরনের হেমাটোমা হয়েছে, বা সফট টিস্যু ট্রমা হয়েছে, কোনো কিছু একটা হয়েছে, তার জন্য কোথাও থেকে ব্লাডটা আসছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। ম্যানেজমেন্টের সম্পর্কে জানলে আমরা কীভাবে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই পিপিএইচ ম্যানেজমেন্ট। দেখো পিপিএইচ ম্যানেজমেন্ট করতে গেলে তুমি একাই পারবে না। তো ফার্স্ট স্টেপ আমাদের কি করতে হবে, যখনই পিপিএইচ স্টার্ট হয়েছে তখনই কিন্তু তোমাকে শাউট ফর হেল্প করতে হবে। শাউট ফর হেল্প করার পরে কেউ তো একজন আসবে, তুমি তো একাই ডেলিভারি করবে না, বা তুমি একাই থাকবে না। শাউট ফর হেল্প করার পরে কি করবে, সঙ্গে সঙ্গে তোমাকে পেশেন্টের আইভি ক্যানুলা করতে হবে। আইভি ক্যানুলা করার পরে তোমাকে আরএল চালাতে হবে। আরএল চালানোর পরে তোমাকে জানতে হবে যে এই যে ডেলিভারি হলো, ডেলিভারির সময় যে আমাদের 10 ইউনিট অক্সিটোসিন পাই, সেটা কি আদৌ আমি দিয়েছি? মনে রাখতে হবে, যদি না দাও আগে সেটা দিতে হবে, 10 ইউনিট অক্সিটোসিনটা খাইয়ে দিতে হবে। তারপরে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কি, সেটা আমাদের করতে হবে 20 ইউনিট অক্সিটোসিন উইথ সঙ্গে 500 আরএলের সাথে বা এনএসের সাথে তোমাকে চালাতে হবে 40 to 60 ড্রপ পার মিনিট, এভাবে চালাতে হবে।
চালানোর পরে বাকি কাজগুলো তোমাকে করতে হবে। এগুলো তোমাদের হ্যাঁ, যেহেতু পিপিএইচ হচ্ছে, তাহলে আমাদের ব্লাড লস কতটা হয়েছে তুমি তো বলতে পারবে না, তার জন্য কিন্তু ব্লাড কালেক্ট করতে হবে। কিসের জন্য? সেটা আমাদেরকে পাঠাতে হবে ল্যাবে, যে তার ব্লাডের পরিমাণ, এসবির পরিমাণটা কতটা হয়ে গেছে। তো এগুলো কাজ অনেকটা স্টেপ বাই স্টেপ আছে। আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি পিপিএইচ সম্পর্কে, আমি আলোচনা করেছি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লিভার সম্পর্কে, আমি আলোচনা করেছি এক্লাম্পসিয়া সম্পর্কে, আমি আলোচনা করেছি নিউবর্ন রিসাসিটেশন সম্পর্কে। এগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, তার জন্য এখন কিন্তু আলোচনা করব না। তবে কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বারবার বলছি যেন তোমাদের মনে থাকে। এবার দেখো এখানে বলছে ফার্স্ট স্টেজ অফ লিভার। ফার্স্ট স্টেজ অফ লিভার তোমাদের বারবার কোশ্চেনগুলো আসছে। তার মধ্যে দেখো ফার্স্ট স্টেজের মধ্যে দুটো স্টেজ থাকে, দেখবো তিনটে। একটা দেখো, একটা কি লেটিন ফেজ। ফার্স্ট স্টেজ লেটিন ফেজ কোনটা? একটা হচ্ছে মাইল্ড শর্ট কন্ট্রাকশন, ঠিক আছে, সেটা হচ্ছে সার্ভিক্স 0 থেকে 3 সেন্টিমিটার অস্টা, সেটা ওপেন হবে, এটা কিন্তু লেটিন ফেজ। 6 থেকে 8 আওয়ার্স লাগে। তারপরে অ্যাক্টিভ ফেজে চলে যাব, সেটা হচ্ছে মডারেট টু স্ট্রং কন্ট্রাকশন। তার সার্ভিক্সের যে পরিমাণটা সেটা ডাইলেশন হবে 4 to 7 সেন্টিমিটার, 4.6, ঠিক আছে। এইরকম একটা মানে ফার্স্ট স্টেজের যে পয়েন্টগুলো আছে তোমরা দেখে নিবে। তারপরে হচ্ছে দেখো ট্রানজিশন ফেজ একটা আছে, সেটা হচ্ছে স্ট্রং কন্ট্রাকশন, তার সার্ভিক্স হবে 7 থেকে 10 সেন্টিমিটার। তো এইগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লেবার সম্পর্কে জানা, যে এত ঘন্টার মধ্যে বা এই ফেজ কী কী থাকতে পারে, এই ফেজে কী কী হতে পারে, এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা দেখো ফোর্থ স্টেজ অফ লিভার। ফোর্থ স্টেজ কোনটাকে বলবো? আফটার প্লাজেন্টা রিমুভ, যখন প্লাজেন্টা রিমুভ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল, তারপরে যে আমাদের যে অবজারভেশন কেয়ারে যে আমাদের 2 ঘন্টা মাকে রাখা হয়, সেটাই কিন্তু ফোর্থ স্টেজ অফ লিভার, ঠিক আছে। তারপরে এখানে বলেছে প্রাইমারি সাইন্স অফ দ্য লিভার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি সাইন্স অফ দ্য লিভার, লিভারে যে প্রাইমারি সাইন্স থাকে সেটা তোমাদেরকে জানতে হবে। ইউট্রাইন কন্ট্রাকশন, এটাই হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন স্টার্ট হওয়াই মানে হচ্ছে প্রাইমারি সাইন্স অফ দ্য লিভার, লিভারে স্টার্ট হয়ে গেছে। দেখো একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন, আর একটা হচ্ছে লিভার পেন, যখন লিভার পেন স্টার্ট হয় তখনই কিন্তু লেবার রুমে পাঠায়, তারপরে কিন্তু লেবার রুমে পাঠায়। অ্যাবডোমিনাল পেন হলে কিন্তু লেবার রুমে পাঠায় না। তো কখন আমরা লেবার পেন আমরা ধরবো, কি বুঝবো, কখন বুঝবো? এইটি বলেছি ইউট্রাইন কন্ট্রাকশন যখন স্টার্ট হবে। আরও কিছু সাইন আছে, ঠিক আছে, এগুলো জানতে হবে। এবার যেহেতু আমি আগে আলোচনা করলাম যে ট্রু লেবার, ফলস লেবার, দেখো কয়েকটা আমি এখানে লিখেছি, এই 2-3টা জানলেই হলো। কন্ট্রাকশন আর দ্য রেগুলার অ্যান্ড ইজ শর্ট ইন্টারভেল ইনক্রিজ ইন দ্য, কি বলেছে, ইন্টেস্টেনাল লার্জ লঙ্গার। তো এটা হবে কি রেগুলার অ্যান্ড শর্ট। রেগুলার থাকবে এই কন্ট্রাকশন ট্রু লেবারের ক্ষেত্রে, কিন্তু শর্ট একটু একটু করে পরে স্টার্ট হবে। আর যদি এখানে কি বলেছে ইরেগুলার হয় আর ভেরি লং যদি হয়, তাহলে এটা কিন্তু ফলস লিভার হয়। তো কয়েকটা আমি 2 থেকে 3টা আলোচনা করেছি, আর এটা ফ্রেশ করে লেখা হয়নি, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দিয়েছি, সেটা দেখবে তোমরা। চলো পরের কোশ্চেনে আলোচনা করি। এই দেখো আমি এবার কিন্তু অনেক পেজগুলো আছে, দেখো আমি বললাম না 50-60টার মতো পেজ আছে, আমি কি আদৌ কমপ্লিট করতে পারবো? তো যাই হোক, ইমার্জেন্সি অ্যান্ড মেডিসিন ওয়ার্ড রিলেটেড কোশ্চেন আমি আলোচনা করেছি। দেখো এখানে বলেছে যে কোশ্চেনগুলো আলোচনা করছি। তোমাদের ওয়ার্ডের মধ্যে একটা যদি আনরেসপন্সিভ পেশেন্ট দেখতে পাও বা পেলে, হোয়াট ইজ ইউর ফার্স্ট অ্যাকশন, কী করবে? আনরেসপন্স মানে রেসপন্সই করছে না, সে কি আদৌ বেঁচে আছে, তার কি রেসপিরেটরি ঠিকঠাক চলছে, পালস কি আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে, তাই আমাদের অ্যাসেস করতে হবে কী রেসপিরেটরি ঠিকঠাক আছে কিনা, চলছে কিনা, পালসটা আছে কিনা, সেগুলো দেখবো আমাদের। বাকিগুলো দেখে তো কোনো কাজ নেই। যদি এগুলোই না থাকে, তার যদি রেসপিরেটরি চলছে না, পালসও নেই, তাহলে তো সেটা কিন্তু পেশেন্ট তো ডেটই হয়ে গেছে। তো আমাদের এগুলো চেক করতে হবে। পরে বলছে একটা ইমার্জেন্সি একটা পেশেন্ট আসলো যার ব্লিডিং থামছে না, হতেও পারে
ব্লিডিং থামছে না, তার অ্যাজ এ নার্স হিসেবে ফার্স্ট কাজ কি করবে ব্লিডিং থামার একটা, দেখো থামছে না মানে যদি একটা ছোটোখাটো ব্লিডিং হয়, বড় হলে তো তুমি কিছু করতে পারবে না, ডাইরেক্ট তো ওটিতে নিয়ে যেতে হবে। যদি ছোটোখাটো হয় একটা পেশেন্ট মানে আসলো ব্লিডিং থামছে না, প্রথমে তোমাকে কাজ করতে হবে সেই ব্লিডিং পয়েন্টটাকে প্রেস করে রাখতে, লং প্রেস করে রাখতে, ঠিক আছে, ডিপ প্রেস। তো প্রেস করে রাখবে, তারপরে কিন্তু সেটাকে ব্যান্ডেজ করতে হবে। তারপরে আমাদেরকে কী করতে হবে, আইভি ফ্লুইড চালাতে হবে, যেহেতু ব্লিডিং যাচ্ছে মানে কি ব্লাড লস হয়েছে, তার শরীর থেকে কি বলবো ওয়াটার লেভেল কমে গেছে, তার জন্য কিন্তু আইভি ফ্লুইড চালাতে হবে। তো এই হচ্ছে ফার্স্ট কয়েকটা আমাদেরকে অ্যাজ এ নার্স হিসাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। এইভাবে অ্যান্সার দিলেই যথেষ্ট, ঠিক আছে। পরের কাজগুলো অ্যাডভাইস অনুযায়ী আমাদেরকে করতে হবে। ফার্স্ট কাজ আমরা এমনি তো সাধারণ মানুষই কী করে ব্লিডিং থামানোর জন্য সেই জায়গাটাকে চেপে রাখে, পরিষ্কার জল দিয়ে বা ভালো জল দিয়ে সেটাকে পরিষ্কার করে ব্যান্ডেজ করে, ঠিক আছে, সেখানে একটা বিটাডিন লাগিয়ে সেটাকে গিয়ে আইভি ফ্লুইড চালায়, কারণ যেহেতু যদি বেশি পরিমাণে ব্লিডিং যায় তাহলে আইভি ফ্লুইড চালাতে হবে। তো এইরকম ফার্স্ট কাজ আমাদের অ্যাজ এ নার্স হিসাবে। তারপর হোয়াট আর দ্য ইঞ্জেকশন সাইট, আমি আগেও বলেছি কোন কোন সাইট আছে, ইঞ্জেকশন সাইটগুলো তোমাদেরকে জানতে হবে। আমাকেও কোশ্চেন অনেক জায়গায় করেছিল প্রাইভেটগুলোতে। কন্টেন্ট অ্যান্ড দ্য ইউজ অফ দ্য কমন আইভি ফ্লুইড, ঠিক আছে, কন্টেন্টগুলো জানতে হবে। একটা এনএসের মধ্যে কী কী কম্পোজিশন থাকে সেই সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, ডিএনএস তার ফুল ফর্ম, আরএল এর ফুল ফর্ম, কাজগুলো সম্পর্কে জানতে হবে। 25% ডেক্সট্রোজ সম্পর্কে জানতে হবে, কোন পেশেন্টকে দিই আমরা। এখানে আমি আইভি ফ্লুইড ক্যালকুলেশন সম্পর্কে জানিয়ে দিচ্ছি, কিন্তু এটা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তবে যখন তুমি একটা কাজ করবে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে আমরা আইভি ফ্লুইড ক্যালকুলেশন করব। এটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, তার জন্য এটা নিয়ে আমি কিছু আলোচনা করলাম না। পরেতে চলে যাই, পরের কোশ্চেনে। এবার দেখো তোমাদের একটা কোশ্চেন, হুইচ ড্রাগ ইজ অ্যাডমিনিস্ট্রেড ফর দ্য নিডল স্টিক ইঞ্জুরি। খুব ইম্পর্টেন্ট, চাকরি পাওয়ার পরেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একটা পেপ মেডিসিন আছে না, পোস্ট এক্সপোজার প্রফিল্যাক্সিস কথাটা আছে, পেপের ফুল ফর্ম। যখনই তোমার কোনো নিডল স্টিক ইঞ্জুরি হয়, সেগুলো কিন্তু তোমার নিডল স্টিক ইঞ্জুরি সম্পর্কে খুব কোশ্চেন করে, এবং তার মেডিসিন সম্পর্কে কোশ্চেন করে, তার ডোজ সম্পর্কে কোশ্চেন করে। কখন খেতে হবে, উইদিন 24 আওয়ার্স। কোশ্চেন কী হতে পারে, কীভাবে কোশ্চেন করতে পারে, সেগুলো তোমাদেরকে আলোচনা করছি। যেমন এটা হচ্ছে নিডল স্টিক ইঞ্জুরি সম্পর্কে তোমাদেরকে কোশ্চেন করতে পারে, কী কী ম্যানেজমেন্ট করবে, কী মেডিসিন খাবে, ডোজ সম্পর্কে বলতে বলবে। তো এরকম কোশ্চেনগুলো করতে পারে। এবার হচ্ছে এসিভি আর বার্ন সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, দুটো ভিডিও অলরেডি আমি আলোচনা করেছি বার্ন সম্পর্কে। তো বার্ন পেশেন্ট সম্পর্কে তোমাকে কোশ্চেন করতে পারে যে তোমাদের হসপিটালে একটা বার্ন পেশেন্ট এডমিট হয়েছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের থেকে, হোয়াট টাইপ অফ দ্য রুম শুড নার্স, মানে একজন নার্স হিসাবে কি একটা নার্স হিসাবে ওই বার্ন পেশেন্টের জন্য কি একটা রুম মানে তুমি চয়েস করবে, কিভাবে রুম প্রিপেয়ার করবে, ঠিক আছে। দেখো একটা আমাদের বার্ন পেশেন্ট সবসময় আইসোলেশন রুমে রাখতে হয়, যেহেতু বার্ন পেশেন্ট ইনফেকশন হওয়ার চান্স থাকে, তারপরে গন্ধ। তো যাই হোক সেখানে একটা আইসোলেশন রুম থাকা দরকার, ঠিক আছে, বার্ন পেশেন্টের সম্পর্কে। এখানে বলেছে ইমার্জেন্সি একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, এরকম কিন্তু কোশ্চেনগুলো বলে কিসের জন্য, ইলেকট্রিক শক খেয়েছে তার জন্য। সেই ক্ষেত্রে বা সেই ব্যক্তি কারেন্টে লেগেছিল, কোশ্চেন হতে পারে কি হুইচ অ্যাকশন ইজ দ্য হাইস্ট প্রায়োরিটি ইমার্জেন্সি রুম, সেই ব্যক্তিকে করা হবে, কোন রুমে সে ব্যক্তিকে করা হবে, এবং তার প্রাইভেসি ফার্স্ট কাজ কী হবে, কি চেক করা হবে, কী চেক করা হবে, ইসিজি চেক করা হবে। তো মনে রাখবে যে পেশেন্টে ইলেকট্রিক শক খায় তার কিন্তু প্রথমে কাজ হবে, ঠিক আছে, যদি চেক করে রিপোর্ট করে সেটা হবে ফার্স্ট ইসিজি চেক করবে বার্ন পেশেন্টের, এই ইলেকট্রিক শক পেশেন্টের ক্ষেত্রে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জিএনএম বেঙ্গলি মিনিং কি, এটা আমি বারবার তোমাদেরকে বলেছি, তোমাদেরও এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সাধারণ পরিষেবা এবং ধাত্রীবিদ্যা, পয়জনিং পেশেন্ট সম্পর্কে তোমরা পড়ে নিবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, পয়জনিং পেশেন্ট সম্পর্কে কী কোশ্চেন করতে পারে, পয়জনিং পেশেন্ট সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে কোশ্চেন করতে পারে, তার মেডিসিন সম্পর্কে, ডোজ সম্পর্কে, এবং একটা পয়জনিং পেশেন্টের যে আমাদের
যে সাকশন করতে হয়, লাভাস করতে হয়, সেই লাভাস সম্পর্কে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। আর কোন মেডিসিন, পয়জনিং পেশেন্টের মেডিসিন অ্যাট্রোপিন কতটা দিতে হবে, কত এমপেল দিতে হবে, ফার্স্ট ডোজ কত দিতে হবে, সেগুলো জানতে হবে। পয়জনিং পেশেন্টের কি অ্যাডমিট হওয়ার সাথে সাথে আমাদের কি কি করতে হবে, পয়জনিং পেশেন্টের অ্যাডমিশন হওয়ার সাথে সাথে আমাদের কি কি কাজ এজ এ নার্স হিসাবে, সেই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কি করতে হবে পয়জনিং পেশেন্টের, পয়জনিং পেশেন্ট যখনই ইমার্জেন্সিতে আসবে, ঠিক আছে, যেহেতু পয়জনিং পেশেন্ট তার সম্পর্কে খুব একটা কথা বলবো, তার সম্পর্কে অনেক কিছু কোশ্চেন করে যে নার্স হিসাবে, যে তাকে তুমি কী কী ম্যানেজমেন্ট দিবে, ফার্স্ট কাজ কী কী করবে পয়জনিং পেশেন্টের, ঠিক আছে, পয়জনিং পেশেন্টের কী কী চেক করবে, তাকে কীভাবে হেলথ টক দিবে, অনেক কোশ্চেন আছে। স্নেক বাইট সম্পর্কে তোমরা জেনে নেবে, কি মেডিসিন পাই, ছোটো করে তো এখানে বলা হয়েছে। আরেকটা ডগ বাইট, এগুলো পয়জনিং পেশেন্ট, স্নেক বাইট, ডগ বাইট, এগুলো তো আলোচনা করে নিয়েছি, সেখানে তোমরা দেখে নেবে। এবার চলে আসবো ভাইটাল সায়েন্স রিলেটেড কোশ্চেন, কী কী পড়বে ভাইটাল সায়েন্সের মধ্যে। বিপিটা একটা ভাইটাল সায়েন্স, টেম্পারেচারটা ভাইটাল সায়েন্স, রেসপিরেটরি ভাইটাল সায়েন্স, পালস ভাইটাল সায়েন্স। তাহলে আমাদের ভাইটাল সায়েন্সের মধ্যে যেগুলো আছে সেগুলো কমে গেলে কী হয়, বেড়ে গেলে কী হয়, নর্মাল, রেঞ্জ, এই চারটা জিনিস, এই 3 থেকে 4টা জিনিস তোমরা ভাইটাল সায়েন্সের মধ্যে পড়বে। আমি যেভাবে কোশ্চেনগুলো তৈরি করে নিয়েছি দেখো, এখানে ভালো করে লেখা আছে। নর্মাল বিপি কত, লো ব্লাড প্রেশার কাকে বলে, হাই ব্লাড প্রেশার কাকে বলে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যদি ছোট্ট ছোট্ট করে কোশ্চেনগুলো তৈরি করে নাও, খুব ইজি হয়ে যাবে। তো এটা তোমরা পেয়ে যাবে, দেখে নাও, তোমরা চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে। সাইড অফ পালস, এটা আগেও আলোচনা করা হয়েছে, আবারও এটা আলোচনা করছি, তাহলে নিশ্চয়ই এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই টপিকটা দেখো, ইনফেকশন কন্ট্রোল। ইনফেকশন কন্ট্রোলের মধ্যে কী কী থাকবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যান্ড ওয়াশ, খুব ইম্পর্টেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যান্ড ওয়াশ। আর একটা হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে হাইপোক্লোরাইড সলিউশন সম্পর্কে জানতে হবে, তার ব্যবহার, তার প্রিপারেশন কীভাবে করবে, প্রিপেয়ার্ড কীভাবে করবে, সেগুলো সম্পর্কে জানতে হবে। 1% থেকে 0.5% কীভাবে তৈরি করবে, 10% থেকে 1% কীভাবে তৈরি করবে, সেগুলো জানতে হবে। ব্যবহারটা তো খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি বললাম অটোক্লেভ, স্টারলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন সম্পর্কে জানতে হবে। এগুলো নিয়ে আরেকটা আমি সুন্দর করে ভিডিও তৈরি করব। 5 মুভমেন্ট অফ হ্যান্ড হাইজিন সম্পর্কে জানতে হবে। রাইট ড্রাগ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, পেশেন্ট রাইট সম্পর্কে জানতে হবে। এটা তো আমি বারবার তোমাদেরকে বলছি, এটা 2বার চলে আসলো কোশ্চেনের মধ্যে, তো তোমরা এগুলো দেখে নিবে। আর এখানে একটা আলোচনা করব স্পিল ম্যানেজমেন্ট, যেটা আমি একটা ভিডিও বানিয়েছি স্পিল ম্যানেজমেন্ট সম্পর্কে, বড় একটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নিবে। তোমরা সবই পাবে আমার এই চ্যানেলের মধ্যে। স্পিল ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট সম্পর্কে জানতেই হবে। স্পিল ম্যানেজমেন্ট ইন্টারভিউতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে, এটা স্টার চিহ্ন দিয়ে দিলাম আমি। এবার চলে আসছি ব্লাডের নর্মাল ভ্যালু। আমি আগে আলোচনা করলাম যে ভাইটাল সায়েন্সের নর্মাল ভ্যালু কি। এবার কিছু ব্লাড সম্পর্কে জানতে হবে, তার নর্মাল ভ্যালু, আর কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা আছে। যতগুলো ইম্পর্টেন্ট আছে ব্লাডের, আমাদের সাধারণত কী কী করতে পারে একজন নার্স হিসাবে, বা একজন নতুন ফ্রেশ নার্স হিসাবে, আমরা যেহেতু ফার্স্ট ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো সেই হিসাবে আমাদের ব্লাডের সম্পর্কে কী কী জানতে হবে সেগুলো এই খাতার মধ্যে বা এই বুকের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার নেক্সট কোশ্চিন তোমরা দেখে নাও। বলছি যে নর্মাল ব্লাড সুগার লেভেলটাও জানতে হবে, আর হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন, হাই রিস্ক মেডিসিন। এখানে তোমরা দুটো একসাথে পেয়ে যাচ্ছ, দুটো সুন্দর করে এখানে লেখা আছে, ইমার্জেন্সি মেডিসিন এবং হাই রিস্ক মেডিসিন। তোমরা দেখে নাও, আমি সব জায়গায় 9 থেকে 10টা ইমার্জেন্সি মেডিসিন একদম মুখস্থ করে রেখেছি, এবং হাই রিস্ক মেডিসিন 5 থেকে 6টা মুখস্থ করে রেখেছি। তো তাই এগুলোই আমার কাছে খুব চেনা পরিচিত, যেন আমার মনে থাকে। তোমরাও এভাবে একটা সুন্দর করে তোমাদের মতো যেগুলো তোমাদের মনে রাখা তোমাদের সক্ষম, সেগুলো তোমরা একটা খাতার মধ্যে লিখে রাখবে, ঠিক আছে। এবার এখানে দেখিয়ে দিই একটা জিনিস, কি ক্যানুলা কালার এবং সাইজ সম্পর্কে। দেখো আমি কিভাবে তোমাদের জন্য প্রিপারেশন করছি বা প্রিপেয়ার করছি ইন্টারভিউর জন্য, যেন তোমাদের সুবিধা হয়। যখন আমি ক্যানুলার সম্পর্কে জানবো, তো ক্যানুলার সম্পর্কে কি জানবো, ক্যানুলার সাইজ জানবো, ক্যানুলার কালার জানবো, দুটাই একসাথে হয়ে গেল। ক্যানুলার ব্যবহার সম্পর্কে জানবো, কোন কোন পেশেন্টকে ক্যানুলা দেওয়া হয়। 2 নম্বর। 3 নম্বর কোশ্চেন, ক্যানুলা লাগার
আগে আমাদের কী মানে প্রিপারেশান কী নেব, প্রসিজার কী হবে, সেগুলোর কোশ্চেন হতে পারে। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেনগুলো করবে, লিখবে, দেখবে তোমাদের খুব ইজি হয়ে যাবে। পরেরটা দেখো যে কী বলেছে, ক্যাথেটার সাইজ, ক্যাথেটার করার প্রসিজার। আমি বললাম না ক্যানুলার সাথে সাথে কোশ্চেন চলে আসতে পারে ক্যাথেটার, তো এগুলো তোমরা জানবে কীভাবে কোশ্চেন করতে পারে, এগুলো তোমরা জানবে এবং সুন্দর করে তোমরা একটা নোট ডাউন করে নেবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলে দিই যে স্পিল ম্যানেজমেন্ট, ইনফেকশন কন্ট্রোল, ইনফেকশন কন্ট্রোল স্পিল ম্যানেজমেন্টের যে তোমাদের বললাম আমি একটা কোশ্চেন আসছিল, এখানে তোমরা পেয়ে যাবে স্পিল ম্যানেজমেন্ট সম্পর্কে কীভাবে করতে হয়। দেখো যেহেতু একটা জায়গায় স্পিলেজ হয়েছে, একটা ব্লাড পড়েছে, তো আমরা প্রথমে কি করব, প্রথমে তো আমাদেরকে কাউকে না কাউকে জানাতে হবে যে এই রুমে এই জায়গায় স্পিলেজ হয়েছে। তারপর না তাদের কী করবে, হাউসকিপিংকে বা কোনো একটা তোমাদেরকে জানাতে হবে ফার্স্ট ফোন করে। তাহলে কি করব, ফার্স্ট কাজ আমাদের ফোন করে জানাতে হবে এই জায়গায় স্পিলেজ হয়েছে। 2 নম্বর আমাদের কি করতে হবে, যে একটা কশন বোর্ড লাগাতে হবে যেন সেই জায়গায় না যায়। ঠিক আছে, কশন বোর্ডটার থেকে আমরা জানতে পারবো সেই জায়গায় যাওয়ার বারণ আছে। 3 নম্বর আমাদের কি করতে হবে, স্পিলেজ কিট বক্স নিয়ে আসতে হবে। স্পিলেজ কিট বক্সের মধ্যে থাকবে কি, গ্লাভস থাকবে, প্লাস্টিক অ্যাপ্রন থাকবে, ফেস মাস্ক থাকবে, ক্যাপ থাকবে, গুগল থাকবে, সুকভার থাকবে, ফরসেপ থাকবে, তারপর হচ্ছে অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল পেপার বা কটন থাকবে, ইয়েলো ব্যাগ থাকবে, তারপরে স্মল কার্ডবোর্ড থাকবে, আর সোডিয়াম হাইপোক্লোরাইড থাকবে, এগুলো থাকবে। এবার হচ্ছে যেই জায়গায় স্পিলেজ হয়েছে সেই জায়গার উপরে মানে সেই স্পিলেজ এরিয়ার উপরে অ্যাবজর্বেন্ট পেপারটা দিতে হবে। দেওয়ার পরে কি করব, 1% হাইপোক্লোরাইড সলিউশন দিতে হবে। 1% হাইপোক্লোরাইড সলিউশন দেওয়ার পরে 30 মিনিট মানে 30 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে। তবে এখানে জানতে হবে যে 1% আমরা কোনটাতে দিব এবং 10% কোনটাতে দিব। তো সেই ক্ষেত্রে স্পিলেজ এরিয়ার উপর ডিপেন্ড করে যে কতটা ml এর, মানে যদি মোর দ্যান 10 ml হয় তাহলে আমরা 10 ml দিব হাইপোক্লোরাইড সলিউশন, যদি লেস দেন 10 ml হয় তাহলে আমরা 1% দিয়ে কাজটা চালাবো। ঠিক আছে, এইভাবে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো দিতে হবে বা সুন্দর করে বলতে হবে। দেওয়ার পরে 30 মিনিট ওয়েট করবো। ওয়েট করার পরে আমাদের কি কাজ করতে হবে, সেটাকে একটা কার্ডবোর্ড দিয়ে তুলে এলো ব্যাগে ভরে নিতে হবে, আর এলো ব্যাগের উপরে একটা লেবেল লাগিয়ে দিতে হবে যে এটা স্পিলেজ হয়েছে। দেওয়ার পরে সেখানে আমাদেরকে মপ করতে হবে। মপ করার পরে সেটাও কিন্তু কোশ্চেন করতে পারে কত পার্সেন্ট দিয়ে আমরা মপ করবো। আমরা 1% দিয়ে মপ করবো, যেহেতু স্পিলেজ হয়েছে। অনেক ক্ষেত্রে 0.5% বলছে, আমরা 1% দিয়ে মপ করব। আমাদের লাস্ট কাজ কী হবে, সেটাকে একটা পিপিটা এলোব্যাগে খুলে দিতে হবে, তারপরে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। তারপরে এই যে ইনসিডেন্ট হলো এটা একটা ইনসিডেন্ট খাতায় আমাদের রেকর্ড করে রাখতে হবে। তো এই হচ্ছে স্পিল ম্যানেজমেন্টের একটা সুন্দর করে তোমাদেরকে বলার চেষ্টা করেছি, তোমরা এটা চাইলে লিখে নিতে পারো। তারপরে দেখো 5S ওয়ার্কপ্লেস। 5Sটা খুব ইম্পর্টেন্ট, আমি এত সুন্দর করে লিখেছি বাংলায়, যেহেতু তোমাদের বাংলায় ইন্টারভিউ হয়। তো এই 5Sটা যদি বলতে পারো, যদি এইভাবে বলতে পারো, খুব ভালো বলবে। ঠিক আছে, 5S সম্পর্কে তোমরা জেনে রাখবে। এখানে আছে তোমার কি বলেছে, শর্ট, সেট ইন অর্ডার। ঠিক আছে, শর্ট, সেট ইন অর্ডার, সাইন, স্ট্যান্ডার্ডস আর হচ্ছে সাস্টেন, এই 5টা। তো এই 5টা তোমরা ভালো করে পড়বে। এখানে একটা পেজ ছিল, পেজটা কিন্তু খুলে পড়েছে, তার জন্য হয়নি। আচ্ছা, এখানে এই পেজের মধ্যে কি আছে, হাইপোক্লোরাইড সলিউশন প্রিপারেশন। ঠিক আছে, এই তো কীভাবে করবে খুব সুন্দর করে দেওয়া আছে, পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। তবুও আমি একটা সুন্দর করে দেখে নিই। এই দেখো, তোমরা চাইলে লিখে নিতে পারো, পজ করে তোমরা লিখে নিবে। লিখে তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে ফোন করবে বা তোমরা জানাবে। চলে আসি, এগুলো আমি একটা ক্যালকুলেশন করছিলাম, হাউ টু ক্যালকুলেট অফ দ্য এক্সপেক্টেড ডেট অফ ইডিটি। তো ইডিটি কীভাবে বার করবে এগুলো সম্পর্কে আছে। ঠিক আছে, খুব সুন্দর করে এখানে বোঝানোর চেষ্টা করেছি, একটা ভিডিও আমি তৈরি করেছি। আর এখানে তোমরা বুঝতে পারবে না, এখানে না বললে কিছু বুঝতে পারবে না। তো চলো এটা তোমাদেরকে জানাবো একটা পরের ভিডিওতে। এই যে স্নেক বাইট সম্পর্কে এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। এই পিডিএফের মধ্যে অনেক কিছু আছে, তারপরে আছে ট্রিটমেন্ট সম্পর্কে পাবে। ঠিক আছে, লেবার ওয়ার্ডের যে কোশ্চেনগুলো আছে, এখানে লেবার ওয়ার্ডের 10টা পেজ আছে টোটাল। এই 10টা পেজেও তোমরা পেয়ে যাবে। দেখো অনেক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সুন্দর এখানে কোশ্চেনগুলো আছে, ইমিউনাইজেশন সম্পর্কে আছে, কী ইমিউনাইজেশন থেকে কোশ্চেনগুলো করে সেই কোশ্চেনগুলো আমি নোট করে রেখেছি। ঠিক আছে, কী ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে ইমিউনাইজেশন সম্পর্কে। ডায়রিয়ার সম্পর্কে ভিডিও তো তোমরা অলরেডি পেয়ে গেছো, এগুলো পিডিএফ তোমরা পাওনি। ঠিক আছে, আইভি ফ্লুইড এইটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটা অনেকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। আইভি ফ্লুইড ইউজ
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিতে পারো। খুব সুন্দর করে ভিডিওটা তৈরি করেছি আইভি ফ্লুইড সম্পর্কে, অনেক বড় আছে দেখো, ঠিক আছে। আর ম্যালেরিয়ার সম্পর্কে জানতে চাইলে তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে। এখন আমি বলছি যে কী কী ইম্পর্টেন্ট ছিল টপিকের মধ্যে। স্নেক বাইট, ডগ বাইট, পয়জনিং পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, ডায়রিয়া পেশেন্ট, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা নোট ডাউন করবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ওগুলো। তারপরে লেবার ওয়ার্ডের সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, ঠিক আছে। এই যে ইমিউনাইজেশন শিডিউলটা, এটা কারেন্ট, এটা তোমাদেরকে আমি শেয়ার করব। এটা খুব সুন্দর করে বানিয়েছি তোমাদের জন্য হেল্প হয়। তো চলো, অনেক পেজ আছে, আমি পারবো না, এটা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, অনেক আছে, ঠিক আছে, অনেক আছে। তো পরের একটা ভিডিও বানাতে হবে, নাহলে কিন্তু একটা ভিডিওর মধ্যে কভার করা যাচ্ছে না। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর এই ভিডিওটা যদি মনে হয় যে শেয়ার করা উচিত তো অবশ্যই তোমরা শেয়ার করবে। তবে আমি একটা কথা জানাবো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাবে। যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করতে যাও, অবশ্যই তোমাদের অনেক কোশ্চেন শেয়ার করব। কোশ্চেনগুলো খুব ডিফিকাল্ট না, যেগুলো কোশ্চেন করেই থাকে ইন্টারভিউর ক্ষেত্রে সেগুলোই আমি শেয়ার করতে থাকবো, ঠিক আছে। এমন কোনো কোশ্চেন না যে তোমরা পারবে না, সবই পারবে, জাস্ট একটু রিভাইজ, মানে পড়াশোনা করে রিভাইজ দাও। যেগুলো আগে কোশ্চেন তোমরা পেয়েছো সেগুলোর অলরেডি তোমরা সেগুলোকে শেষ করো, কোশ্চেনগুলো মানে পড়া স্টার্ট করে দাও। তারপরে নতুন নতুন কোশ্চেন তো আমি আলোচনা করবোই, ঠিক আছে। ভিডিওটা এখান থেকে শেষ করছি। তবে লাস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।